মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলবদর কমান্ডার মুজাহিদের চূড়ান্ত রায় আজ। সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি শুরু। মুজাহিদের চূড়ান্ত রায় ও সালাউদ্দিন কাদেরের রিভিউ শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সহ রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার। অনেকটাই অরক্ষিত দেশের কেপিআই স্থাপনাগুলো, নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, হামলার লক্ষ্য হতে পারে আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। সন্ত্রাস দমন, জঙ্গিবাদ, নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার অঙ্গীকার। এবং জাতীয় রাজস্ব বোর্ডের সেমিনারেই এনবিআর কর্মকর্তাদের দুষলেন অর্থমন্ত্রী। অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউয়ের রায় ঘোষণা হবে আজ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত 14 অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আলবদর কমান্ডার মুজাহিদ। এর আগে বুদ্ধিজীবী হত্যা সহ মানবতা বিরোধী 5টি অভিযোগ প্রমাণিত হওয়ায় 2013 সালের 17 জুলাই ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল 2। আফজাল হোসেনের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ খালাস চেয়ে 2014 সালের 11 আগস্ট উচ্চ আদালতে আপিল করেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে গত 16 জুন বুদ্ধিজীবী হত্যার দায়ে মুজাহিদকে ফাঁসি এবং অন্যান্য অপরাধে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। গত 30 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে এর পরদিনই মুজাহিদের মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সে সময় সর্বোচ্চ আদালত তার রায়ে মুজাহিদকে ঠান্ডা মাথার খুনি হিসেবে উল্লেখ করেন। এরপর 14 অক্টোবর আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেন এই যুদ্ধাপরাধী, যার রায় ঘোষণা করা হবে আজ। যে রায়ের উপরে নির্ভর করছে ফাঁসি কার্যকরের বিষয়। এর আগে আলবদরের এই শীর্ষ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 7টি অভিযোগের মধ্যে 5টি প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে বুদ্ধিজীবী হত্যা, শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন হত্যা এবং ফরিদপুরের বকচর হিন্দু গ্রামে হত্যা নির্যাতনের দায়ে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। আর বাকি অভিযোগগুলোর মধ্যে একটিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকটিতে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। 2010 সালের 29 জুন জামায়াতের এই সেক্রেটারিকে গ্রেফতার করা হয়। বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কন্ডেম সেলে মৃত্যুর প্রহর গুনছেন আলবদরের এই কমান্ডার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সকাল 9টায় শুরু হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। সব শেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, বিবেচনার আবেদনটি সকাল 9:10 শুরু হয়েছে। এখনো সেই আবেদনটির শুনানি করছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি যেটি বলার চেষ্টা করছেন যে 1971 সালে যে অপরাধের কারণে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল, 1971 সালের সেই সময়গুলোতে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী আসলে দেশেই ছিলেন না, তিনি পাকিস্তানের একটি পাঞ্জাব ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন। তো এর সপক্ষে আজকে নতুন করে একটি সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে। যে সার্টিফিকেটে বলা হচ্ছে যে পাঞ্জাব ইউনিভার্সিটির সেই তৎকালীন শিক্ষক একটি সার্টিফিকেট ইস্যু করেছেন, যেখানে বলা হচ্ছে যে 71 সালে সালাউদ্দিন কাদের চৌধুরী পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তো আদালত সেই সময় মন্তব্য করেছেন যে আসলে 1971 সালের সে সময় পাকিস্তানে ছিলেন না দেশে ছিলেন, এটি বড় বিষয় নয়। আমরা শুরু থেকেই বলছি যে 1971 সালের যে অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল এবং সেই অপরাধের যে ট্রাইব্যুনালের বিপক্ষে শুরু থেকেই পাকিস্তান অবস্থান করে আসছে এবং আন্তর্জাতিক মহলেও চাপ দেওয়ার একটা প্রক্রিয়া পাকিস্তান করে আসছেন। সেই পাকিস্তান থেকেই আসলে এই যে সার্টিফিকেটটি এসেছে এটি আসলে কতটুকু গ্রহণযোগ্য সেই বিষয় নিয়েই এখন মূলত শুনানি করছে রাষ্ট্রপক্ষ থেকে। বলা হচ্ছে যে এই সার্টিফিকেটটি যে আনা হলো পাকিস্তানের দূতাবাস থেকে, সেই দূতাবাসের আসলে এই সার্টিফিকেটের কতটুকু ভিত্তি আছে এইগুলোই এখন শুনানি করছে। তো আমরা যতটুকু বলতে পারি যে দুপুর সকাল 11টা পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হবে। এরপরেই হয়তো রাষ্ট্রপক্ষ তাদের সপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। সুতরাং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে সকাল 11:30টায় জামায়াতের যে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের
রিভিউয়ের রায় দেওয়ার দিন ধার্য আছে। আমরা আপিল বিভাগের কার্যতালিকায় যে যতটুকু দেখেছি সকাল 11:30টায় এটি বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ সেই রায়টা ঘোষণা করবেন। তো আমরা অপেক্ষা করছি, আমরা আদালত প্রাঙ্গণে আছি। আমরা যদি এই সম্পর্কে কোনো আপডেট তথ্য থাকে আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে হয়তো জানাতে পারবো। তো কিছুক্ষণের মধ্যেই সেটি হয়তো হয়ে যাবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি রাষ্ট্রপক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে। তো সদর আসলে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদের রিভিউ বিষয়ে সর্বশেষ খবর এই ছিল সুপ্রিম কোর্ট থেকে। সজল। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। এদিকে ৭১-এ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের শুনানি আজ আবার শুরু করবেন আপিল বিভাগ। গতকাল দুপুরে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ আসামি পক্ষের সময় আবেদন খারিজ করে শুনানি শুরুর নির্দেশ দেন। এরপর নিজামীর আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান শুনানিতে অংশ নেন। প্রায় 1 ঘণ্টা শুনানির পর আপিল বিভাগ আজ পর্যন্ত শুনানি মুলতবি করেন। 2014 সালের 29 অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ওই বছরের 23 নভেম্বর আপিল করেন নিজামী। মুজাহিদের রিভিউ আবেদনের ওপর চূড়ান্ত রায়, সালাউদ্দিন কাদেরের রিভিউ শুনানি ও মতিউর রহমান নিজামীর আপিল শুনানিকে কেন্দ্র করে পুরো সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, গুলো দিয়ে সুপ্রিম কোর্টের ভিতরে প্রবেশ করতে হয় সেখানকার নিরাপত্তা ব্যবস্থার কথা। তো এই মুহূর্তে আমি একটু আদালত চত্বরের নিরাপত্তার ব্যবস্থার কথা আমরা আপনাকে জানাতে চাই। আমরা দেখেছি যে আদালত চত্বরের বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন, তারা সেখানে অবস্থান নিয়েছেন। আর এছাড়াও যে আদালত ভবনের যেই কক্ষগুলোতে বিচারিক কাজ চলছে তার প্রত্যেকটি বিচার কক্ষের সামনে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি যে প্রত্যেকটি বিচার কক্ষের সামনে মেটাল ডিটেক্টর লাগানো হয়েছে। আইনজীবী হোক বা বিচার প্রার্থী হোক কিংবা বাদী বিবাদী যিনিই হন না কেন তাকে সেই মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে তারপর তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর এছাড়াও যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এমনিতেও সাধারণভাবেও তারা যে হ্যান্ড মেটাল ডিটেক্টর আছে সেটির সাহায্যেও তারা নিরাপত্তা পরিস্থিতি এখানে দেখছেন, মানুষজনকে তল্লাশি করছেন। এবং এখানে আজকে আমরা দেখেছি যে যারা আইনজীবীদের যে গাড়িগুলো রয়েছে শুধুমাত্র সেই আইনজীবীদের গাড়িগুলো এবং বিচারপতি যারা আছেন তাদের গাড়িগুলো আজকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া সাধারণ মানুষের গাড়ি কিন্তু আজকে আদালত চত্বরে আসতে দেওয়া হচ্ছে না। আর এছাড়া আরেকটা বিষয় আপনাকে আমি একটু বলতে চাই, এখানে যে আপনি জানেন যে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার বিচার কাজ এখানে চলছে। তো সে কারণেই কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা সেটি পুলিশের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সার্বক্ষণিকভাবে এখানে প্রস্তুত রয়েছেন। তারা এখানে যেরকম পোশাকে দায়িত্ব পালন করছেন সেরকম সাদা পোশাকেও প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন আছেন, সে তেমনটাই পুলিশ সদস্যদের কাছ থেকে আমরা জেনেছি। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এখানে যে অর্থাৎ এই সুপ্রিম কোর্টের যে বিচারিক ভবনটি রয়েছে সেই বিচারিক ভবনটিকে কেন্দ্র করে চারপাশের 3 কিলোমিটার এলাকা পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই জোরদার নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আজকে বিচার কাজটি এগিয়ে চলেছে এবং পুলিশের সদস্যরা বলছেন যে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন। তো সুপ্রিম কোর্ট থেকে নিরাপত্তার আমার কাছে এই ছিল সবশেষ খবর। রুমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। তিনি জানাচ্ছিলেন সেখানকার নিরাপত্তার সবশেষ খবরাখবর। শুধু সুপ্রিম কোর্ট এলাকায় নয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের রায়কে ঘিরে পুরো রাজধানী জুড়ে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন রমনা জোনের সহকারী কমিশনার শিবলী রোমান। গতকাল বিকেলে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে পুলিশের স্বল্প সংখ্যক সদস্যদের টহল দিতে দেখা গেছে। জনস্বার্থের কথা চিন্তা করেই পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান শিবলী রোমান। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও সচেষ্ট রয়েছেন বলে জানিয়েছেন তিনি। রায় ঘোষণার পূর্বে আজকে থেকে আমরা একটা ডিপ্লয়মেন্ট কিন্তু ইতিমধ্যে আমরা নিয়েছি। আজকে সকাল থেকে আপনারা দেখেছেন যে পুলিশের একটা বিরাট সংখ্যক পুলিশ বাহিনী নগরের গুরুত্বপূর্ণ স্থানে, গুরুত্বপূর্ণ স্থাপনায় এবং যে সকল স্থানে জনসমাগম আছে সহ
যে সকল কেপিআইগুলো আছে, কি পয়েন্ট ইনস্টলেশনগুলো আছে, সেখানে আমাদের নজরদারি আছে। আমাদের নজরদারির সাথে আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দর্শক, মানবতা বিরোধী অপরাধের রায় নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী। আমরা কথা বলবো তার সাথে। সময় সংবাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে আজকে তো একটি গুরুত্বপূর্ণ দিন। আজকে মানবতা বিরোধী মামলার অন্যতম দুই আসামি, তাদের আজকে একজনের রিভিউ শুনানি এবং আরেকজনের রিভিউ শুনানি শেষে রায় হবে। তো আজকের দিনটিকে, মানে এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? আজকে কি আশা করছেন? আসলে আশা করছি আমাদের আকাঙ্ক্ষাটা পূরণ হবে। এটা আমাদের দীর্ঘ ৪৪ বছরের প্রতীক্ষা। আমরা ৭১ সন থেকেই কিন্তু আমরা এই যুদ্ধাপরাধীদের বিচার, যে ৭১ সনে যে আমাদের এইরকম ওরা আলবদররা হত্যা করলো আমাদের স্বজনদের, আমার স্বামী ডাক্তার আলিম চৌধুরীকে হত্যা করেছে, এরা সেই হত্যার দাবিতে আমরা ৭২ সন থেকে পথে নেমেছিলাম। ৭২ সন থেকে আন্দোলন করে আসছি এবং একদিনের জন্য এই আন্দোলন থামাইনি, পথেই আছি এবং প্রতিজ্ঞা করেছিলাম যে এদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আজও চালিয়ে যাচ্ছি। আমি ঘাতকদার নির্মূল কমিটির ভাইস প্রেসিডেন্ট। এই আন্দোলন কিসের জন্য? এদের বিচারটা পাওয়ার জন্য। আজকে সেই বিচার, এর আগেও আমরা দুটো বিচার পেয়েছি, অনেকগুলো বিচার পেয়েছি। দুজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, শাস্তি কার্যকর হয়েছে আরো কয়েকজনের। এই প্রতীক্ষাটা আমাদের দীর্ঘদিনের বলেই আজকে আমরা খুব উদ্বেলিত যে এই মৃত্যুদণ্ডটা আমরা আশা করছি যে বহাল থাকবে। অতীতেও থেকেছে একজন বাদে, কিন্তু তবুও একটু সন্দেহ যে যদি না থাকে তখন আমরা খুব আঘাত পাবো। আর যদি মৃত্যুদণ্ডটা বহাল থাকে তখন আমরা স্বস্তি পাবো, শান্তি পাবো, আমাদের স্বজনদের আত্মা শান্তি পাবে, আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। এবং আমি মনে করি যে জাতির যে শ্রেষ্ঠ সন্তানদের কাছে আমাদের যে এত ঋণ, এই ঋণ কিছুটা শোধ হবে এবং দেশ কলঙ্কমুক্ত হবে এবং সমস্ত বিশ্ববাসী দেখবে যে এরা ছিল সত্যি সত্যি যুদ্ধাপরাধী, প্রথম সারির মানবতা বিরোধী অপরাধী। এবং এরা এতদিন যে দম্ভ নিয়ে কথা বলেছে, তাদের যে দাম্ভিক আচরণ, এগুলো যে সমস্ত মিথ্যা ছিল, তাদের মিথ্যা ভূমিকা ছিল, সেটা আবার প্রমাণিত হবে। এই জন্য আমরা খুব আসলে পুরো বিষয়টা কিন্তু একটি দীর্ঘ সময়ের মধ্য দিয়ে আসলো এখন পর্যন্ত। অনেক বেশি দীর্ঘ সময়, অনেক বেশি। অন্যান্য দেশে এত দীর্ঘ সময় লাগে কিনা, লেগেছে কিনা আমরা জানি না। কারণ 2010-এ তাকে আটক করা হয়েছে, আর আজকে 2015-এর শেষ পর্যায়ে আমরা। এত দীর্ঘদিন এই যে প্রতীক্ষা করাও কষ্টকর, এত দীর্ঘদিন এদের সহ্য করাও কষ্টকর ছিল আমাদের। এবং সহ্য করেছি তো অনেক কিছু এদের দেখতে হয়েছে আমাদের। এরা এই ঘাতকরা, আমার পরিজন, আমার স্বামী হত্যাকারী এই ঘাতক ক্ষমতায় বসেছে। এই ঘাতকের গাড়িতে আমার স্বামী রক্তে ভেজা পতাকা উড়েছে এবং সেটা দেখা আমাদের জন্য ভীষণ শাস্তি ছিল। আমাদের যে কত বড় দুঃখ পেয়েছি আমরা যে আমার স্বামীকে ওরা ধরে এরকমভাবে এই মুজাহিদের অর্ডারে কনসেন্ট্রেশন ক্যাম্পে অত্যাচার করেছে। যেই অত্যাচার হিটলারের সেই গ্যাস চেম্বারের অত্যাচারকেও হার মানায়। সেই অত্যাচারীর ধর্ষক খুনিদের আমরা দেখলাম যে চোখের সামনে আমাদের গায়ে ধুলো ছিটিয়ে ওদের গাড়ি এই স্বাধীনতার পতাকা উড়িয়ে ওরা সংসদে বসছে, মন্ত্রণালয়ে বসছে। আমরা ভীষণ কষ্ট পেয়েছি। আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের কেন মৃত্যু হলো না এগুলো দেখার আগে। সেই ঘাতকদের, সেই জঘন্য মানুষদের এই বিচার হচ্ছে এবং এই মৃত্যুদণ্ড বহাল আশা করি থাকবে। এবং মৃত্যুদণ্ডটা যখন আমি শুনবো এবং যখন এর মৃত্যুদণ্ড দেখব যে হয়ে গেছে, আমার মতো সুখী বোধ আর কেউ হবে না।
এর আগেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও আবার মাঝখানে একটা সময় গেল। তো আসলে এই যে দীর্ঘসূত্রিতা যে হলো, এর কারণে কি যে মানবতা বিরোধী অপরাধী যারা আছেন তাদের কি হাত আরো শক্তিশালী হয়েছে, যে কারণে আরো সময় লাগলো বেশি? অবশ্যই শক্তিশালী হয়েছে, ওরা তো অনেক সময় পাচ্ছে। এবং এই যে একটা সিস্টেম, তাদের যে মৃত্যুদণ্ড ট্রাইব্যুনালে তাদের বিচার হলো, তারপরে তারা আবার আপিলের সুযোগ পাচ্ছে, সেই আপিল করার পরে আবার রিভিউয়ের সুযোগ, আবার এরপরে আবার মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করবে। এত সময়, এটা আমাদের মানে এটা আমাদের বিস্ময় লাগে যে আইন কি এত ধীর গতিতে চলতে হবে, আইনকে আমাদের মাথায় কাজ করে না যে এত সময় কেন। সেই 10 সন থেকে আস্তে আস্তে এই 15 সনের শেষ হয়ে গেল, এই 5 বছর লাগবে। এই একটু ধরতেও তো কত বছর লেগেছে, তাই না? সেই 72 সন থেকে আন্দোলন করছি আমরা, 72 সন থেকে দাবি করছি যে যুদ্ধাপরাধীদের বিচার হোক। 72 সনে আমরা মিছিল করে একেবারে বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলাম, আমরা শহীদ বুদ্ধিজীবীর পরিবার, আমরা শহীদ মিনারে সভা করেছিলাম। তারপরে তো যখন জাহানারা ইমাম আসলেন, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে আমাদের আন্দোলন বেগবান হয়েছে। তারপরে আমরা একেবারে পথেই ছিলাম সব সময়। এখন এই যে দীর্ঘ প্রতীক্ষাটা করতে হইলো, কেন করতে হলো, সেটা তো অনেক জবাব আছে আমাদের কাছে। করতে হইলো যে 21 বছর, আজকে তো 44 বছর, আর 96 সনে এসছে আওয়ামী লীগ, এর আগের 21 বছর বঙ্গবন্ধুর হত্যার পরে এই বিচারের যে প্রক্রিয়া বঙ্গবন্ধু শুরু করে গিয়েছিলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নিয়ম করে, সেই বিচার তো উনি শুরুও করেছিলেন। বঙ্গবন্ধু হত্যার পর তো থামিয়ে দেওয়া হয়েছিল, এগুলো তো সব থামিয়ে দিয়ে সমস্ত বন্দি 11,000 বন্দি ছিল তখন, বঙ্গবন্ধু যখন মারা যান তখন সেই বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসে এদের সবাইকে ছেড়ে দিয়েছে, এদের রাষ্ট্র ক্ষমতায় পর্যন্ত নিয়ে এসেছে, বিচারে কার্যক্রম বন্ধ করা হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। এইগুলো তো দীর্ঘসূত্রিতা বাড়েছে। একটি বিষয় যে আইন তার নিজস্ব গতিতে চলছে, এবং আমরা আশা করছি যে খুব শিগগিরই তাদের সর্বোচ্চ শাস্তিই হবে, এমনটি আশা করছি আমরা। তো আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আশা করছি যে সর্বোচ্চ শাস্তিই হবে তাদের, আশা করছি। আর আমিও যে কথাগুলো সবার সামনে বলতে পারছি, আমারও ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সঙ্গে। দিনাজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ডাক্তার পিয়েরে পারোলারি নামে এক ইতালিয়ান নাগরিক আহত হয়েছেন। সকালে শহরের বিআরটিসি বাস ডিপোর সামনে সড়কে এই ঘটনা ঘটে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি গোলাম নবী দুলাল। ঘটনার বিস্তারিত জানতে টেলিফোনে যোগ দিব তার সাথে। দুলাল, জি, আজ সকাল 9:15টার দিকে ইতালিয়ান নাগরিক ডাক্তার পিয়েরে পারোলারি সাইকেল যোগে যখন তিনি শহরের বিআরটিসি বাস স্ট্যান্ড সংলগ্ন পার হচ্ছিলেন, সেই সময় 3 জন দুর্বৃত্ত তাকে পিছন দিক থেকে আঘাত করে এবং তিনি গুরুতর আহত অবস্থায় পড়ে গেলে তাকে সঙ্গে সঙ্গে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি দিনাজপুর মেডিকেল কলেজের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জিল্লুর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন ডাক্তার পিয়েরো তাকে পিছন দিক থেকে হয়তো গুলিও করা হতে পারে বা কোনো ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হতে পারে। তবে এটি পরীক্ষা নিরীক্ষার পরে আমরা আসলে তাকে কি দিয়ে আঘাত করা হয়েছে এটা বলতে পারবো। তবে ডাক্তার পিয়েরো এখন মোটামুটি একটু সুস্থ আছেন। তবে তিনি সুইহারি মিশরে যেখানে তিনি কর্মরত ছিলেন, সেখানকার ডাক্তার টমাস তিনি বলেছেন যে তাকে পিছন দিক থেকে 3 জন দুর্বৃত্ত গুলি করা হয়েছে, গুলিটি ঘাড়ের পিছন দিক থেকে ভেদ করে চলে গেছে, কিন্তু তিনি সুস্থ আছেন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে তিনি মোটামুটি এখন সুস্থ বলে ডাক্তাররা জানিয়েছেন। ঘটনার পরপরেই জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার তিনি ঘটনাস্থলে যান। পরবর্তীতে তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন বর্তমানে রয়েছেন। দুলাল, আপনি কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছিলেন? তারা কি বলছেন? আমি আইন শৃঙ্খলা জেলা পুলিশ সুপারের সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যেটি আসলেই ডাক্তাররাই পরীক্ষা নিরীক্ষার পরে বিষয়টি নিশ্চিত হবেন যে আসলে এটি গুলি করা হয়েছে না পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে থেকে আঘাত করা হয়েছে।
এক্ষেত্রে কি তাদের কোনো তৎপরতা বাড়ানো হয়েছে ওই এলাকায়? আমরা দেখেছি যে যেখানে ঘটনাটি ঘটেছিল বিআরটিসি বাস স্ট্যান্ড, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ তারা তৎপরতা তো অবশ্যই বাড়িয়েছেন এবং তারা খোঁজ নিচ্ছেন আসলে তারা যে মোটরসাইকেলে 3 জন ছিল কোন দিক থেকে এরা এসেছেন, কিভাবে ঘটনাটা ঘটিয়েছেন, আশেপাশের যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে পুলিশ কথা বলছেন। দুলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ডক্টর পিয়েরে পারোলারি নামে এক ইতালিয়ান নাগরিক আহত হয়েছেন। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন প্রতিনিধি গোলাম নবী দুলাল। জাতীয় সংসদ ভবন, বিমানবন্দর, পাওয়ার স্টেশনের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই গুলো এখনো অনেকটাই অরক্ষিত। গুরুত্বপূর্ণ এসব স্থাপনাগুলোর আশেপাশে সাধারণ মানুষের অবাধ চলাচল যেমন রয়েছে, তেমনি স্থাপনাগুলোর বাহ্যিক নিরাপত্তাও একেবারে ঢিলেঢালা। এ অবস্থায় দুর্বৃত্তরা কেপিআইকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলে আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশে সাম্প্রতিক গুপ্ত হত্যা ও জঙ্গিদের পক্ষ থেকে বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকির প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় চেকপোস্ট বসানো সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। তাতেও বন্ধ হয়নি হত্যা বা হত্যার চেষ্টা এবং হুমকি দেওয়া। সর্বশেষ রাজশাহীতে বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেওয়া হয় টেলিফোনে। এ অবস্থায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে দেশের কেপিআইগুলোর নিরাপত্তা নিয়ে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বেছে নেয় এই জন্য যাতে এক নম্বর হচ্ছে জনগণের মধ্যে একটা শঙ্কা সৃষ্টি হয়, একটা আতঙ্ক সৃষ্টি হয়। আন্তর্জাতিক গোষ্ঠীকে তারা চেষ্টা করবে বোঝানোর জন্য যে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সরেজমিনে দেখা গেছে জাতীয় সংসদ ভবন কিংবা বিমানবন্দরগুলোতে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের অবাধ আনাগোনা রয়েছে। রাজধানীর বিদ্যুৎ কেন্দ্র, পরমাণু শক্তি কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা রয়েছে আগের মতোই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি এসব সুরক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে। যতগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সবগুলোই আমরা নিরাপত্তার চাদরে নিয়ে আসছি। আমাদের নিরাপত্তা বাহিনী এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি আছে। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার পাশাপাশি জনসমাগম হয় এমন স্থানেও নিরাপত্তা জোরদার করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাবলিক গ্যাদারিং হলো একটা সফট টার্গেট, ন্যাশনাল স্টেডিয়ামে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিংবা আর্মি স্টেডিয়ামে, তখন গভর্নমেন্টকে পর্যাপ্ত পরিমাণে সুরক্ষা ব্যবস্থা নেওয়া উচিত। দেশে ৩৯২টি কেপিআই প্রতিষ্ঠান রয়েছে, আর এসব কেপিআই এর নিরাপত্তায় ২০১৩ সালে একটি নীতিমালা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বর্তমান পরিস্থিতিতে এই নীতিমালা যথেষ্ট নয় উল্লেখ করে তা আরো যুগোপযোগী করার পরামর্শ বিশেষজ্ঞদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। সম্ভাবনা থাকলেও প্রচারণার অভাবে পরিচিতি পাচ্ছে না দেশীয় চামড়াজাত পণ্য। রপ্তানি সক্ষমতা কাজে লাগাতে চামড়ার মিশ্র পণ্যে সরকারি পৃষ্ঠপোষকতার তাগিদ। এবং বন্যার প্রভাবে বেকারত্ব দেখা দিয়েছে উত্তরবঙ্গের অনেক অঞ্চলে। কর্মহীন মানুষ কাজের আশায় ছুটছেন বিভিন্ন জেলায়। কর্মসংস্থান সৃষ্টির আহ্বান উন্নয়ন কর্মীদের। রাজস্ব আদায়ে জটিলতা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সেমিনারেই এনবিআর কর্মকর্তাদের দুষলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, রাজস্ব সংক্রান্ত মামলায় রাষ্ট্রের প্রতিনিধিরা আদালতে উপস্থিত না থাকার কারণেই মামলা নিষ্পত্তিতে জটিলতা বাড়ছে। অসাধু রাজস্ব কর্মকর্তাদের কারণেই ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাতে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। এছাড়া সুপ্রিম কোর্টে এনবিআর এর একটি আলাদা সেল গঠনের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জুবাইর ফয়সালের রিপোর্ট। সুপ্রিম কোর্টের 2 বিভাগে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক, আয়কর ও মূসক সংক্রান্ত 24,057টি মামলা বিচারাধীন রয়েছে, যেখানে আটকে আছে প্রায় 31,000 কোটি টাকা রাজস্ব। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসব মামলা দ্রুত নিষ্পত্তিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে এনবিআর। এরই ধারাবাহিকতায় রাজধানীর সোনারগাঁও হোটেলে রাজস্ব মামলার ব্যবস্থাপনা ও বিকল্প বিরোধ নিষ্পত্তির কার্যকারিতা শীর্ষক সেমিনারের আয়োজন করে এনবিআর, যেখানে রাজস্ব সংক্রান্ত মামলা জটের পেছনে এনবিআর কর্মকর্তাদের দোষারোপ করেন আলোচকরা। 1 টাকা ট্যাক্স দিতে 3 টাকা হয়রানি করতে হয়। ব্যবসায়ীরা কিন্তু ট্যাক্স দিতে চায়। ইউ মাস্ট ট্রাস্ট আস। এনবিআরের যে সমস্ত কর্মকর্তা আছেন যেহেতু বিশেষ ক্যাডারের, এই সমস্ত যারা দুর্নীতিবাজ, তারা যদি এরকম এনবিআর থেকে সহায়তা পায়, আমরা সাধারণ জনগণ কোথায় যাব? রাজস্ব কর্মকর্তাদের সমালোচনা করেন অর্থমন্ত্রীও। মামলা পরিচালনার জন্য এনবিআরকে সুপ্রিম কোর্টে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে বলেও নির্দেশ দেন তিনি। আমি আশ্চর্য হয়েছি,
আমাকে অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন যে আমাদের 3 জন রিটেনার আছেন, তাদের কাউকে তিনি চিনেন না, তারা কোনোদিন তার অফিসে যান নাই। আমার মনে হয় এইসব রিটেনারকে বিদায় করা উচিত। এটা কিরকম ব্যাপার? আমার কেস আমি চাই না কোর্ট কেস কি করে চলবে? তবে প্রধান অতিথির বক্তব্যে আদালতে লোকবল সংকটের উল্লেখ করেন প্রধান বিচারপতি। তা সত্ত্বেও রাজস্ব মামলা নিষ্পত্তিতে আলাদা 6টি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বাণিজ্যিক এবং আয়কর সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য 6টি বেঞ্চ গঠন করা হয়েছে। চলতি অর্থ বছরে সরকারের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,08,443 কোটি টাকা, যার মধ্যে এনবিআরকে আদায় করতে হবে 1,76,370 কোটি টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক জনমত জরিপ সম্পর্কিত সংস্থা গ্যালাপ। মঙ্গলবার গ্যালাপ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানা গেছে। সংস্থাটির জরিপ মতে 78 পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার উপরে বাংলাদেশের অবস্থান। গ্যালাপ আরও জানায় 89 পয়েন্ট নিয়ে সিঙ্গাপুরের অবস্থান সবার শীর্ষে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের পয়েন্ট 67 এবং পাকিস্তানের পয়েন্ট 60। 2014 সালে 141টি দেশের প্রায় 1.5 লাখ নাগরিকের ওপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। দর্শক, সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি এরই মধ্যে শেষ হয়েছে এবং দুপুর 11:30 নাগাদ, বেলা 11:30 নাগাদ তার এই রায় ঘোষণার সময় নির্ধারণ করা হয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি চলে আসি তার কাছে। আফজাল, বিভাগের যে 4 সদস্যের বেঞ্চ তিনি জানিয়েছেন যে আসলে সকাল 11:30টায় সাকা চৌধুরীর রিভিউ রায় ঘোষণা করা হবে এবং আমরা দেখেছি যে ওই একই সময়ে জামায়াতের যে সেক্রেটারি জেনারেল রয়েছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যেটি গতকালকে রিভিউ শুনানি শেষ হয়েছিল এবং আজকে রায়ের দিন ধার্য করা হয়েছিল এবং সেটিও 11:30টায়। তো আমরা বলতে পারি যে সকাল 11:30টায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় ঘোষণা করবেন। তো আমরা এর আগে দেখেছি যে আজকে সকাল 9:10 থেকেই মূলত সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি হয়। রিভিউ আবেদনে দুপক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন তিনি বলার চেষ্টা করেছেন যে 1971 সালে সালাউদ্দিন কাদের চৌধুরী দেশেই ছিলেন না, যার সপক্ষে পাকিস্তানের পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে একটি সার্টিফাইড কপি, অর্থাৎ তিনি যে 71 সালে পাঞ্জাব ইউনিভার্সিটিতে ছিলেন সেটি আসলে প্রমাণের চেষ্টা করেছেন। যদিও রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছে যে মামলার এ পর্যায়ে এসে এই ধরনের কোনো রিপোর্ট বা এ ধরনের কোনো কাগজপত্র আসলে গ্রহণ করার সুযোগ নেই। তাছাড়া 1971 সালে পাকিস্তান মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে বিচারের বিরোধিতা করে আসছিল এবং আন্তর্জাতিকভাবে যে চাপ রয়েছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছেন তাদের বিচারে, সেই বিচারটি বানচালের একটা চেষ্টা হয়েছিল এবং সেই বানচালের পক্ষেই ছিলেন পাকিস্তান। সেই পাকিস্তান থেকে আসলে এ ধরনের কাগজপত্র আনার কতটুকু বিশ্বাসযোগ্য এবং সেটি বলার চেষ্টা করেছিলেন। তো সব বিষয়ে মূলত রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের প্রায় 9:10 থেকে প্রায় 10:30 পর্যন্ত এই যুক্তিতর্ক উপস্থাপন চলে। এরপরে মূলত প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ জানান যে সকাল 11:30টায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রায় ঘোষণা করা হবে। তো আমরা এর আগে যতটুকু জানতে পেরেছি যে এই দুই যুদ্ধাপরাধীর বিরুদ্ধেই মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছিলেন এবং জামায়াত নেতা মুজাহিদেরকে মূলত ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল 71-এ যে যুদ্ধাপরাধের 71-এ যে বুদ্ধিজীবী হত্যার সেই দায়ে মূলত আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির দণ্ড দিয়েছিলেন এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল 1971 সালের এপ্রিল থেকে ডিসেম্বরে যতটুকু হত্যাকাণ্ড হয়েছিল চট্টগ্রামের বিভিন্ন এলাকায়, সেই হত্যাকাণ্ডের দায়ে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির দণ্ড দিয়েছিলেন। পরবর্তীতে সেই দণ্ড সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রেখেছিলেন এবং এরপরে সালাউদ্দিন কাদের চৌধুরী রিভিউ আবেদন করেছিলেন, মুজাহিদও রিভিউ আবেদন করেছিলেন। তো আমরা আসলে 11:30টায় সিদ্ধান্ত জানতে পারবো যে আসলে রিভিউ আবেদনটি গ্রহণ করা হবে না খারিজ করা হবে। যদি খারিজ হয়ে যায় তাহলে সরকার চাইলে যে কোনো সময় মৃত্যুদণ্ড রায় কার্যকর করতে পারে, যদিও এর আগে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার একটি বিষয় রয়েছে। তো আসলে সব মিলে বলতে পারি যে সকাল 11:30টায় মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ। তো সজল, এই ছিল আসলে সুপ্রিম কোর্ট থেকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউয়ের সর্বশেষ খবর। সজল।
আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। তিনি যেমনটি জানালেন যে বেলা 11:30 নাগাদ সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রায় ঘোষণা করা হতে পারে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। সন্ত্রাস দমন, জঙ্গিবাদ, বন্দি বিনিময়, মাদক চোরাচালান সহ বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। গতকাল রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠকে দুই পক্ষ একমত হয়। এ সময় সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনারও অঙ্গীকার করেছে দুই দেশ। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় বন্দি অনুপ চেটিয়া সহ 3 ভারতীয়কে ফিরিয়ে দেওয়ার পরপরই নারায়ণগঞ্জের 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে দেয় ভারত। এছাড়া সীমান্ত চুক্তির আওতায় বন্ধু প্রতিম এই দুই দেশের সমস্যা সমাধানের পাশাপাশি ছিটমহল বিনিময় ছিল এবছরের উল্লেখযোগ্য অগ্রগতি। তবে দুদেশের সীমান্ত রক্ষায় নিরাপত্তা জোরদার, মাদক চোরাচালান বন্ধ, শিশু ও নারী পাচার রোধ এবং অনুপ্রবেশ সহ নানা ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টির কারণে প্রায় সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে দুদেশই অঙ্গীকার করেছে বলে জানান বাংলাদেশের পক্ষে বৈঠকের সভাপতি স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান। সীমান্তে ফায়ারিং, হত্যা, আমাদের টার্গেট হচ্ছে এটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং ভারত কর্তৃপক্ষ আমাদের এই মন্তব্যের ব্যাপারে একমত পোষণ করেছে। এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে স্থল সীমান্তের নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশ সীমান্তে অবৈধ ট্রলারের অনুপ্রবেশের বিষয়গুলো গুরুত্ব পায় বলে জানান তিনি। ইন্ডিয়ান কোন ইনসার্জেন্সির কোন গ্রুপের জন্য বাংলাদেশে কোনো তৎপরতা আছে এটা আমরা প্রেজেন্স নাই, ক্যাম্প নাই, এটা আমরা সুনির্দিষ্টভাবে বলেছি। তারপর আমি বলবো যে এগুলো অনেক সময় ডিসগাইজড ফর্মে থাকে, সেইগুলোর ব্যাপারে আমরা সচেতন আছি এবং ভারতের তরফ থেকে আমাদের বলা হয়েছে তারা যদি কোনো তথ্য পায় সেগুলো ইমিডিয়েটলি আমাদের সাথে শেয়ার করবে। বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রাপ্তি আরও সহজকরণের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সম্ভাবনা থাকলেও প্রচারণার অভাবে খুব বেশি পরিচিতি পাচ্ছে না বাংলাদেশি চামড়াজাত পণ্য। অথচ গেল কয়েক বছর প্রক্রিয়াজাত চামড়ার চেয়েও এগিয়ে আছে চামড়াজাত পণ্যের রপ্তানি। এ খাতের সঙ্গে জড়িতরা বলছেন আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রদর্শনী ও দেশি বাজারে প্রচারণার পাশাপাশি চামড়ার মিশ্র পণ্যে সরকারের পৃষ্ঠপোষকতা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। রপ্তানির লক্ষ্য নিয়ে দেশে চামড়ার জুতা তৈরি শুরু হয় সেই 90-এর দশকে। বর্তমানে দেশে 100-টিরও বেশি কারখানায় তৈরি হচ্ছে চামড়ার জুতা। রপ্তানির পাশাপাশি পূরণ হচ্ছে দেশীয় চাহিদারও প্রায় 95%। এই শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন বিদেশি অনেক প্রতিষ্ঠান যৌথ বিনিয়োগে বাংলাদেশের জুতা শিল্পে কাজ করার যে আগ্রহ প্রকাশ করেছে তার বাস্তবায়ন হলে রপ্তানি বেড়ে যাবে বহুগুণ। তবে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের প্রচারণা ঘাটতি সহ নানা সমস্যার কথাও বললেন তারা। আমাদের কোনো নির্ধারিত শিল্প নগরী নাই যেখানে আমরা অন্তত ফুটওয়্যার এবং লেদার গুডস চলে যেতে পারি। কমপ্লায়েন্সগুলি আমরা ফুলফিল করতে পারতেছি না। দেশীয় লেদার গুডসের একটা ব্র্যান্ড ভ্যালু থাকা উচিত। এত ভালো স্কিন হওয়ার পরও কিন্তু অনেক সময় প্রচারের কারণে এটা আমরা আসলে পৌঁছাতে পারছি না। এছাড়া আপনি র ম্যাটেরিয়াল ছাড়া যদি আপনি প্রোডাক্টের কথা ধরেন, প্রোডাক্টে আসলে আমাদের দেশে ডিজাইন নিয়ে সেভাবে কাজ করা হচ্ছে না। এদিকে এই শিল্পের পূর্ণাঙ্গ বিকাশের জন্য চামড়ার পাশাপাশি চামড়া ও অন্য উপকরণের সমন্বয়ে মিশ্র পণ্য তৈরিতেও ভর্তুকির দাবি এই শিল্পের রপ্তানিকারকদের সংগঠনের। শুধু লেদার নিয়ে ডিল করলে হবে না, আর্টিফিশিয়াল লেদার আছে, লেদার গুডস পিইউ আছে, সিনথেটিক কাপড়, সবগুলিকেই নিয়েই ডিল করতে হবে। সরকারকে আমরা বোঝাতে অক্ষম হয়েছি যে লেদার এবং ফুটওয়্যার এক্সপোর্ট করলেই শুধু সাবসিডি দেওয়া হবে। তাদের অভিমত, নিজেদের রপ্তানি সক্ষমতা কাজে লাগাতে পারলে আগামী 1 দশকে তৈরি পোশাক খাতের মতো রপ্তানিমুখী শিল্প হয়ে উঠবে এই খাত। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ের পূর্বেই পরীক্ষার্থীদের ফলাফল জানিয়ে দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা সহ 4 জনকে আটক করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত মেডিকেল পরীক্ষার ফলাফল প্রকাশের নির্ধারিত সময়ের পূর্বেই পরীক্ষার্থীকে জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও 2 নিরাপত্তা প্রহরী সহ 4 জনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর রাত 1টার দিকে তাদের থানায় সোপর্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেডিকেল কলেজের বিভিন্ন ইয়ারের যে পরীক্ষাগুলো হয়, সেমিস্টার পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা, এই পরীক্ষাগুলো হওয়ার পরে খাতা দেখার পরে রেজাল্ট পাবলিশের আগেই টাকার বিনিময়ে এই রেজাল্টগুলো স্টুডেন্টদের জানিয়ে দেওয়া হয়। মূলত এই অভিযোগের ভিত্তিতেই তাদের অ্যারেস্ট করা হয়েছে।
চলতি অর্থবছরে মাদারীপুরে খননকৃত 9টি খালের বেশিরভাগই চলে গেছে প্রভাবশালীদের দখলে। এদের কেউ কেউ খালের মধ্যে বেড়ি বাঁধ দিয়ে মাছ চাষ করায় জমিতে পানি না পেয়ে দিশেহারা কৃষক। অবশ্য খাল দখলকারীরা বলছেন পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়েই বাঁধ দেওয়া হয়েছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বিষয়টি অস্বীকার করলেও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি অর্থবছরে 7 কোটি টাকা ব্যয়ে মাদারীপুর সদরে 7টি ও রাজৈর উপজেলায় 2টি খাল খনন করা হয়। এসব খালের সদরের অংশের বেশিরভাগই চলে গেছে প্রভাবশালীদের দখলে। অনেকেই বেড়ি বাঁধ দিয়ে মাছ চাষ করছেন, আবার কেউ কেউ খালের মাঝে বাঁধ দিয়ে রাস্তা পারাপারের ব্যবস্থা করছেন। আর বেড়ি বাঁধের ফলে চাষাবাদের পানি না পেয়ে দিশেহারা কৃষকেরা। পানিটা চালু থাকলে আমাদের সবসময় ভালো হয়। পানির অভাবে আমাদের কোনো ফসল হইতেছে না, আমাদের পানির দরকার। প্রভাবশালী নেতারা যারা আছে এরা বাঁধ দিয়ে মাছ চাষ করতে আছে, আমাকে এটা না হইলে আমরা ফসল করতেই ভালো। এদিকে খাল দখলকারীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বাঁধ দেওয়া হয়েছে, তবে অনুমতির বিষয়টি অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। পারমিশন যারা খাল কাটতে আইছে তারা তার কাছে তো বলছি, চেয়ারম্যান সুপারিশ করছেন। খালের মধ্যে মাছ চাষ অথবা পারাপারের জন্য বাদ দিয়ে পারাপারের জন্য আমাদের কাছ থেকে কোনো পানি উন্নয়ন কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি এবং আমরা এই ধরনের কোনো অনুমতি দেইনি। লিখিত অভিযোগ পেলে দ্রুত দখল খাল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। ব্যক্তি স্বার্থ গোষ্ঠী যদি এখানে বাদ দিয়ে যদি মাছ চাষ করার চেষ্টা করে অথবা কোনোভাবে যদি খালের পানির প্রবাহটা বাঁধার চেষ্টা করে, তাহলে আমরা সেটা নিশ্চিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় ও জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে চলতি বছর সদর ও রাজৈর উপজেলায় 34 কিলোমিটার খাল খনন করা হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। বিশ্বমানের চিকিৎসা সেবা নিয়ে রাজধানীর গ্যান্ডারিয়ায় চালু হলো সর্বাধুনিক হাসপাতাল আসগর আলী হাসপাতাল। এই হাসপাতালে তুলনামূলক কম খরচে সর্বোচ্চ সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া হাসপাতালটিতে প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। গতকাল বিকেলে হাসপাতালটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। উই ক্রিয়েট হোপ, আশার ভাষা নিয়ে এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর গেন্ডারিয়ায় যাত্রা শুরু করলো আসগর আলী হাসপাতাল। দেশে প্রথমবারের মতো অত্যাধুনিক এই হাসপাতালে স্থাপন করা হয়েছে পূর্ণাঙ্গ মডিউলার অপারেশন থিয়েটার, যা অস্ত্রোপচার পরবর্তী ইনফেকশন কমাবে। 300 শয্যার এই হাসপাতালে উন্নত চিকিৎসা নিশ্চিতে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে তাৎক্ষণিক যোগাযোগে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা। অপারেশনের যে খরচ তার চেয়ে অনেক বেশি খরচ হয়ে যায় তার ইনফেকশনকে ঠিক করতে, সেটা যাতে না হয় সেজন্য আমাদের কিন্তু ইনিশিয়ালি এই পয়সাটা খরচ করে আমরা এই মডুলার প্রোডাক্ট আনছি। অত্যাধুনিক ল্যাবে রোগ নির্ণয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিধান মেনেই রোগীর নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানালেন কর্তৃপক্ষ। রোগীর সেফটি এই ব্যাপারে যা যা আছে অলরেডি এটা আমরা এনেছি, ডাক্তার থেকে নার্স থেকে সবাইকে এই ব্যাপারে প্রশিক্ষণ দিব এবং এটার কোয়ালিটি যাতে নিশ্চিত হয় সেই ব্যবস্থাটা নেব। আর পুরানো ঢাকায় আন্তর্জাতিক মানের সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন হাসপাতালের প্রেসিডেন্ট। রোগী যারা আছেন ডক্টরের সময় নিয়ে আমাদের কথাটা শুনবেন, আমাদের কষ্টটা বোঝার চেষ্টা করবেন এবং ঠিক ওইভাবেই যেন ওনাদেরকে সেবাটা ওইভাবে নিশ্চিত করেন সেটা আমরা লক্ষ্য রাখছি। এবং এই হসপিটালে আপনার যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। মঙ্গলবার এই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানালেন, তৃণমূল পর্যায়ে আধুনিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাবার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। প্রখ্যাত গবেষক তারা আজকে গবেষণা করে মূল্যায়ন করেছে বাংলাদেশ সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তান এমনকি ভারত থেকেও কোনো ক্ষেত্রে আমরা এগিয়ে। আর ভবিষ্যতে মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও ডেন্টাল কলেজও প্রতিষ্ঠা করা হবে বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ফ্রান্সের রাজধানী প্যারিসের সন্ত্রাসী হামলাকে ইউরোপের স্বাধীনতা ও মূল্যবোধের ওপর হামলা বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ। এদিকে নিরাপত্তা সিসিটিভি ফুটেজ দেখে হামলায় আরও একজন অংশ নিয়েছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ। এতে প্যারিস হামলায় মোট হামলাকারীর সংখ্যা দাঁড়িয়েছে 9 জনে। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, ফ্রান্স সরকার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন না আনলে জঙ্গি ইস্যুতে কোনো ধরনের তথ্য বিনিময় করবে না তার সরকার।
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের সদস্যরা তাদের নিয়মিত অধিবেশন শুরু করেন প্যারিস হামলায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। এরপর উপস্থিত সদস্যরা ফ্রান্সের জাতীয় সঙ্গীতে গলা মেলান। অধিবেশনে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলস বলেন, প্যারিসে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা পুরো ইউরোপকেই আঘাত করেছে। আমরা সবাই ওই ভয়াবহ হামলায় কেঁপে উঠেছি। সন্ত্রাসীরা অন্ধের মতো নিরীহ মানুষের উপর হামলা চালিয়েছে। ওরা আমাদের স্বাধীনতা আর জীবনের উপর আঘাত করেছে। ফরাসি জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদেরকে বলছি, আমরা আপনাদের পাশেই রয়েছি। এদিকে রাজনৈতিক সহযোগিতা না বাড়ালে ফ্রান্স সরকারের সঙ্গে জঙ্গি বিষয়ে কোনো তথ্য আদান প্রদান করবেন না বলে জানিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ফ্রান্স সরকার মুখে বলছে তারা জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে মিত্রদের সাথে মিলে ঠিকই জঙ্গিদের সহযোগিতা করছে। এই দ্বিমুখী নীতি আগে বন্ধ করতে হবে। আমরা যে কোনো সহায়তা করতে সবসময় প্রস্তুত। অন্যদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের যে এলাকায় প্যারিসে হামলাকারীদের একজনের বসবাস ছিল, সেই মোলেনবিকের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। মুসলিম অধ্যুষিত এলাকাটির বাসিন্দাদের আশঙ্কা, 2-1 সন্ত্রাসের জন্য কর্তৃপক্ষ সবাইকে জঙ্গি ভেবে ব্যাপক ধরপাকড় চালাতে পারে। এখন সবাই ভাবছে আমাদের এখানে শুধু জঙ্গিরাই বসবাস করে, কিন্তু এটা একেবারেই ঠিক নয়। এখানে বেশিরভাগ মানুষই অত্যন্ত নিরীহ আর শান্তিপ্রিয়। সন্ত্রাসবাদের চর্চা করে এরকম কেউ কেউ থাকলেও তার সংখ্যা খুবই অল্প। এরই মধ্যে প্যারিসে হামলার সম্ভাব্য মূল পরিকল্পনাকারী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ফরাসি তদন্ত সংস্থা। 27 বছর বয়সী আব্দেল হামিদ আবাউদ নামে ওই ব্যক্তি সিরিয়ায় বসবাসরত বেলজিয়ামের নাগরিক বলে জানানো হয়। আবাউদকে গ্রেফতারে সারা দেশে চলছে ব্যাপক তল্লাশি। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। খেলার খবর। 2018 বিশ্বকাপ বাছাই পর্ব প্রসঙ্গ। টানা 3 ম্যাচ পর বাছাই পর্বে জয় পেয়েছে বর্তমান রানার্স আপ আর্জেন্টিনা। মেট্রোপলিটন রবার্তো মেলেন্দেজ স্টেডিয়ামে স্বাগতিক কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। ফলে 4 ম্যাচে মার্টিনেজের শিষ্যদের সংগ্রহ 5 পয়েন্ট। মেসি, আগুয়েরো ও তেভেজবিহীন আর্জেন্টিনাকে ম্যাচের শুরুতেই চেপে ধরে স্বাগতিক কলম্বিয়া। 3 মিনিটে গুইতিরেজ ও বাক্কার পরিকল্পিত একটি আক্রমণ ব্যর্থ হয় সফরকারীদের রক্ষণ দুর্গের দৃঢ়তায়। সময়ের সাথে গুছিয়ে ওঠা আলবিসেলেস্তারা পরীক্ষা নিতে থাকে কলম্বিয়ার রক্ষণভাগের। 20 মিনিটে লাভেজির ক্রস থেকে আর্জেন্টিনার জার্সিগে প্রথম গোল করে সফরকারীদের লিড এনে দেন লুকাস বিলিয়া। 34 মিনিটে আলবিসেলেস্তাদের গোলরক্ষককে একা পেয়েও সমতায় ফেরার সহজ সুযোগ হারান স্বাগতিক স্ট্রাইকার বাক্কা। ফলে 1-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মার্টিনেজের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে দুদলই ফুটবলীয় কৌশলের সাথে প্রদর্শন করতে থাকেন শারীরিক শক্তিমত্তার, কিন্তু দেখা পায়নি সাফল্যের। ফলে বেলিয়ার একমাত্র গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আল বদর কমান্ডার মুজাহিদের রিভিউ আবেদনের ওপর চূড়ান্ত রায় কিছুক্ষণের মধ্যেই। মুজাহিদের চূড়ান্ত রায় ও সালাউদ্দিন কাদেরের রিভিউ শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সহ রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার। অনেকটাই অরক্ষিত দেশের কেপিআই স্থাপনাগুলো, নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হামলার লক্ষ্য হতে পারে আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। সন্ত্রাস দমন, জঙ্গিবাদ, নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার অঙ্গীকার। এবং জাতীয় রাজস্ব বোর্ডের সেমিনারেই এনবিআর কর্মকর্তাদের দুষলেন অর্থমন্ত্রী। অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।